আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2025 এটা নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা যেগুলো আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা আসার মতো আছে, আমরা ধারণা করি সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ আলোচনা করি। আসলে সকল আইন তো আসলে আমাদের জন্য প্রযোজ্য না। কিছু কিছু বিষয় আছে সেগুলো আমরা জানি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সেগুলো প্রয়োজন হয় না। আমরা গতকালকে সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, আমাদের আলোচনায় যেটা ছিল সেটা হলো যে আসামির অনুপস্থিতিতে বিচার, অর্থাৎ এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির অবর্তমানে যে আদালত বিচার কার্য পরিচালনা করতে পারবেন সে সম্পর্কে আমরা গতকালকে সর্বশেষ আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয়বস্তু হলো আজকের আমাদের বিষয়বস্তু হলো যে 22 ধারা। তাহলে 22 ধারায় কি বলা আছে, 22 ধারার সম্পর্কে কেউ জানো? স্যার জবানবন্দি স্যার, ভিকটিমের জবানবন্দি। জবানবন্দি। কার জবানবন্দি? ভিকটিমের। 22 ধারায় কিছুটা সংশোধনী এসেছে। সেখানে আগে বলা ছিল ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারার মধ্যে একটা বক্তব্য ছিল পূর্বে, আদালত এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি অকুস্থলে কোনো আসামি ধৃত হওয়ার সময় কোনো পুলিশ কর্মকর্তা যদি মনে করেন ঘটনার সম্পর্কে কেউ জানেন বা ঘটনাটি নিজ চোখে দেখেছেন, এমন কোনো ব্যক্তির জবানবন্দি অপরাধের ত্বরিত বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করিবার জন্য তিনি লিখিতভাবে অনুরোধ করবেন। 22 সেখানে যে কথাটি বলছে, 22 মধ্যে একটা কথা এখানে চলে আসছে। এখানে 24 আমরা দেখছি, 22 সবগুলা ধারায় মোটামুটি একটা চেঞ্জ করছে। 22 মধ্যে বলা আছে যে উক্ত আইনের 22 উল্লেখিত মনে করেন শব্দগুলি কমার পর অপরাধের শিকার বা শব্দগুলি সন্নিবেশ হবে। যাক, এরকম কোন সংশোধনী নাই। তো এখন এখানে যে কথাটি বলা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় বলা আছে, উল্লেখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো যথাযথ স্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবেন। আচ্ছা, তার মানেটা হলো ম্যাজিস্ট্রেট একজন ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন। কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের স্বার্থে তিনি যখন দেখবেন যে এই ঘটনা সম্পর্কে কোনো ব্যক্তি কিছু জানেন, তাহলে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কর্তৃক সেই ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার প্রয়োজন মনে করলে সেই ব্যক্তিকে তিনি ম্যাজিস্ট্রেটের নিকট দেবেন। এটা একটা বক্তব্য। এখন প্রশ্ন হলো যে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখানে একটা বিষয় আমরা একটু জানি, সেটা হলো যে এখানে যদি কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে হয় তাহলে সেখানে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের 22 ধারায়, কিন্তু 164 ধারা জবানবন্দি সেটা আবার কি? সেটার সাথে এটা কি কোনো মিল আছে? না এই স্যার। বাইশ ধারাটা 22 ধারাটা কাদের জন্য? 22 ধারাটা হলো শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলাটা রুজু হবে তাদের ক্ষেত্রে, এই তো নাকি? স্যার স্যার আমি একটু ক্লিয়ার হই স্যার। জি স্যার। হ্যাঁ, বলো। সে- সেটা হচ্ছে স্যার, 22 ধারাতে একটা বিষয় উল্লেখ আছে, ঘটনা যে নিজ চোখে দেখেছেন। ঘটনা স্যার এক্ষেত্রে সম্পর্কে কি শুধু, ওয়াকিবহাল মানে ঘটনা সে দেখেছেন, এরকম ব্যক্তির স্যার এক্ষেত্রে তো, জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ড করা প্রয়োজন তিনি মনে করতেছেন, তখন এই তদন্তকারী কর্মকর্তা ওই ব্যক্তিটাকে, ওই সাক্ষীটাকে 164 ধারা অনুযায়ী জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য নয়, 22 ধারা অনুযায়ী। এখানে কিন্তু অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নয়। আমার কথা কি বুঝতে স্যার পারছো? আমি, না ওই যে হান্নান একটা কথা বললো সেই সুবাদে আমি বলতেছি স্যার। হান্নান বললো যে ভিকটিম, এখানে তো স্যার ভিকটিম না, আরো তো না, যারা দেখছে না, সাক্ষীও না, হতে না, পারে। ভিকটিম তো আছে, ভিকটিমও যদি হয় সেও তো সচক্ষে জি স্যার। দেখেছে। জি স্যার। এইটাই অর্থাৎ এইটাই আমি স্যার ক্লিয়ার হলাম স্যার। অর্থাৎ এখানে যদি কখনো আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার কোনো আসামি স্বেচ্ছায় যদি নিজের দোষ স্বীকার করতে চান, সেটা কি আসলে 22 ধারা হবে? না, সেটা হবে 164 ধারা।
কিন্তু কোনো ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা যদি প্রয়োজন মনে হয়, ভিকটিম তো সচক্ষে দেখেছেন ঘটনাটি, বা অন্য কোনো সাক্ষী, তাদের জবানবন্দির ক্ষেত্রে বলা হয়েছে 22 ধারা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এখানে আমাদের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন আসছিল পরীক্ষায় যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেট 22 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করার পর তদন্তকারী কর্মকর্তা কি এই মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে পারেন? কথাটা এরকমই ছিল, অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত নারী বা যিনি অপরাধের শিকার বা ধর্ষণের শিকার, সেই নারী আদালতে গিয়ে জবানবন্দি দিয়েছেন কত ধারা অনুযায়ী? 22 ধারা অনুযায়ী। তার জবানবন্দি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেছেন, কিন্তু এই মামলাটায় পুলিশ কি চূড়ান্ত রিপোর্ট দিতে পারেন? পারে স্যার। পারবে। চূড়ান্ত রিপোর্ট দিতে পারেন। অনেকে বলেছে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা টিথ্যা, আসলে কিছু না। এটি হবে চূড়ান্ত রিপোর্ট সত্য, ঘটনা সত্য, কিন্তু উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নাই। মেয়েটি যে ধর্ষিত হয়েছে বা ধর্ষণের শিকার হয়েছে তার জবানবন্দি এটা সঠিক আছে, কিন্তু আসামির নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয় নাই। তাহলে কি আমরা চার্জশিট দিতে পারবো? সেক্ষেত্রে আমরা কি দেই? চূড়ান্ত রিপোর্ট সত্য। তাহলে প্রশ্নটা ছিল যে তদন্তকারী কর্মকর্তা কি চূড়ান্ত রিপোর্ট দিতে পারেন? হ্যাঁ, পারবেন। এ ধরনের অপরাধের ক্ষেত্রে পারবেন। এখন ডিএনএ রিপোর্টে আসলো যে না, সে ধর্ষিত হয় নাই। ডিএনএ রিপোর্টে আসলো, কিন্তু সে তো জবানবন্দি দিল, তার জবানবন্দি কি কোনো মূল্য নেই? সেটার মধ্যে কারণ মূল্য আছে আমাদের স্যার। আমাদের প্রশ্নে কিন্তু বলা নাই যে যদি ধর্ষণ সংক্রান্ত মামলায় ডিএনএ রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া না যায় সেক্ষেত্রে করণীয় কি? সে দেওয়া যাবে স্যার এটা। ধর্ষণের আলামত তুমি কি পাবা? অনেক সময় এখানে ডিএনএ তে অনেক সময় কি ডিএনএ নিবে, শুক্রাণু বা বীর্য, এটা তো সেখানে নাও পাওয়া যেতে পারে, এমনও হতে পারে। অথবা চুল কিংবা অন্য কিছুতে নাও পাওয়া যেতে পারে, বা বেশ কয়েকদিনের কারণে সেখানে তো আলামত নষ্ট হয়েও যেতে পারে। তাহলে কি করবে? দেখা গেল আজকে ধর্ষিত হয়েছে, মেয়েটাকে বিয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, কিন্তু চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ করেছে, 6 মাস পার হয়ে গেছে, চাকরি দেয় নাই, সে থানায় মামলা করেছে। তখন কি তুমি কি ডিএনএ তার পরীক্ষা করবা? কি? জি স্যার। কাজে কাজে তার জবানবন্দিরও একটা মূল্য আছে। যাই হোক, আমরা এসব কথা নাই বলি, আমরা এই যে প্রশ্নের যে উত্তরটা আমরা সেটা দিই যে হ্যাঁ, এখানে দিতে পারি। এখন প্রশ্ন হলো, নারী ও শিশু নির্যাতন দমন আইনে রচিত মামলার ভিকটিম সে যদি মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে ওই মামলার এজাহারের পরিণতি কি হবে? 22-3 স্যার। একটা জেনে রাখবার কথা, আগে কম বলো না, আগে আন্দাজে হুট করে বলবা না। বোঝাও, তুমি বোঝাও আমাকে, কি বোঝাবা এটা? বিষয়টা হলো, এখানে যদি কখনো প্রশ্ন আসে যে এজাহারকারীর মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে, সেখানে কিন্তু কোনো আইনের কথা উল্লেখ করা হয় নাই। তাহলে মনে করব এটা সাক্ষ্য আইনের প্রশ্ন। কিন্তু যদি এরকম মনে থাকে ধর্ষণ মামলার ভিকটিম বা ধর্ষণ মামলার বাদী মৃত্যুবরণ করেছে, সেক্ষেত্রে এজাহারের পরিণতি কি হবে? অর্থাৎ সাক্ষ্য আইনের 32 ধারায় যে কথাটি বলেছে, 33 ধারায় যে কথাটি বলেছে, তারই হুবহু নকল করেছে এই 22-3। সেখানে কি বলা হয়েছে? যদি উল্লেখিত কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনালে শুরু হয়, দেখা যায় যে উপধারা 2 এর অধীন জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, বা তিনি সাক্ষ্য দিতে অক্ষম, বা তাকে খুঁজে পাওয়া যায় না, বা তাকে খুঁজে পাওয়া সম্ভব নহে, বা তাকে হাজির করা বিলম্ব, ব্যয় বা অসুবিধার ব্যাপার, তখন এই কথাটি বলেছে যে তার পূর্বের দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে। তাহলে ট্রাইব্যুনাল উক্ত ব্যক্তির মামলার সাক্ষ্য হিসেবে গ্রহণ করিতে পারিবে। তবে শর্ত থাকে যে
উক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করে না। বক্তব্যটা কি বলছে, অর্থাৎ দুই কি বলা আছে, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো যথাযথ স্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারবেন, উক্তরূপ গৃহীত জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সহিত সামিল হবে, ট্রাইব্যুনালে দাখিল করিবার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা বা ব্যক্তির নিকট সরাসরি প্রেরণ। বক্তব্যটা হলো এই যে 22 ধারা অনুযায়ী যে ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট তদন্তকারী কর্মকর্তা প্রেরণ করেছেন, এই তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি লিপিবদ্ধ করে এই জবানবন্দির কাগজটা কার কাছে পাঠাবেন? তদন্তকারী কর্মকর্তার নিকট পাঠাবেন। তদন্তকারী কর্মকর্তা কি করবেন? সেটা মামলার সাথে সম্পৃক্ত করবেন। এখন এই যে 164 অর্থাৎ এই যে 22 ধারা অনুযায়ী যার জবানবন্দিটা লিপিবদ্ধ করেছেন, সেই সাক্ষীটাকে যদি কখনো আদালতে তলব করা হয় সাক্ষ্য প্রদানের জন্য, তখন যদি দেখা যায় যে সে মৃত্যুবরণ করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তাকে আদালতে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ বা অসুবিধার বিষয়, সেক্ষেত্রে যে কথাটি বলেছে সেটি হলো যে ওই যে পূর্বে সে জবানবন্দিটা দিয়েছিল ম্যাজিস্ট্রেটকে, ওটাই আদালতে সাক্ষ্য রূপে ব্যবহার করা যাবে। তবে ওই ম্যাজিস্ট্রেটের নিকট যে জবানবন্দিটা দিয়েছিল 22 ধারা অনুযায়ী, ওই 22 ধারা জবানবন্দির উপর ভিত্তি করে কোনো আসামিকে শাস্তি দেওয়া আইনসঙ্গত হইবে না। এটাই হলো বক্তব্যটা। এখন যদি প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রচিত মামলার ভিকটিম বা ক্ষতিগ্রস্ত নারী বা এজাহারকারী যদি মৃত্যুবরণ হয়, সেক্ষেত্রে আইনের বিধান কি, বা মামলার কি ব্যবস্থা হবে, বা এজাহারের গতি কি হবে? তো নর্মালি যদি কখনো প্রশ্ন আসে যে এজাহারকারীর মৃত্যু হলে, অনেকেই আছে এখানে মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আখ্যায়িত করেন যে 32-32-1 আসলে আসার সুযোগ নাই। এজাহারকারী মারা গেলে তার এজাহারটা সাধারণ সাক্ষীর ন্যায়, অর্থাৎ এই 32 ধারা অনুযায়ী আদালতে তার পূর্বের দেওয়া বক্তব্যটাই আদালতে প্রাসঙ্গিক। তো আমরা কি 22 ধারার বক্তব্যটা বুঝতে পারছি না বুঝি নাই? কি কোনো বক্তব্য আছে তোমাদের? বুঝতে পারছি স্যার বুঝতে পারছি স্যার। কোনো বক্তব্য আছে? নাই। আচ্ছা, আর এখানে যে কথাটা বললেন যে এজাহারকারী মারা যায় সেক্ষেত্রে সাক্ষ্যয়নের আমরা এখানে 32 ধারায় এজাহারকারীর সেটা কথা বলি নাই এখানে। মারা গেলে স্টপ, পূর্ববর্তী, স্টপ, এখানে আমার কিন্তু কথা বলি নাই এখানে। নারী শিশু এখানে মানে তোমাদেরকে বলছি স্যার যে বোঝানোর নারী জন্য শিশু কথাটা আইনের বলেছি, ক্ষেত্রে যে তুমি পণ্ডিতের মতো বোঝালে হবে না তো। আইনে যেটা বলছে ওটা তোমাকে বোঝানোর জন্য বলছি যে ওই ধারাটা হবে না, এই ধারাটা হবে। আর তুমি যদি পরীক্ষায় লেখো যে ওইটা বাদ দিয়ে এইটা হবে, তাহলে তো নাম্বারই পাবা না। এটা তোমাকে বোঝানোর জন্য বলা হয়েছে যে তুমি যাতে 22-3টা বোঝো। তোমাকে তো আমি ওই কাহিনী কথা 22-এর বলি নাই, এটা 22-এর তোমাকে আমি বুঝিয়েছি। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার 22-এর অর্থাৎ 2টা যদি করা হয় সেক্ষেত্রে যদি মারা যায় তাহলে 22-এর 3-এ সেটা সাক্ষ্য ইয়া হিসেবে করা না, গ্রহণযোগ্য হবে। তোমার প্রশ্নের মধ্যে যদি উল্লেখ করা থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার বাদীর মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে, বা মামলার কি হবে, যদি নারীর কথা উল্লেখ করা থাকে। আর আমি যেটা তোমাকে বুঝালাম যে ওই ধারাটা হবে না, এই ধারাটা হবে, তো তাই বলে তুমি পরীক্ষার খাতা ওইটা লাগবে তার মানে তুমি প্রশ্ন বোঝোই নাই। আমার কথা বোঝা না গেছে স্যার না? মানে সেটা তো সাক্ষ্যয়নটা আলাদা কথা, এখানে নারী শিশুর ক্ষেত্রটা সম্পূর্ণ মানে ব্যতিক্রমী সেটা বলতে চাই। নারী শিশুর ক্ষেত্রে কথাটা এরকম না। নারী শিশুর ক্ষেত্রে কথাটা হলো, এখানে প্রথমেই বলা হয়েছে যে তদন্তকারী কর্মকর্তা যদি জানেন বা দেখতে পারেন যে এই মামলার ঘটনা সম্পর্কে বা আসামি সম্পর্কে একজন ব্যক্তি অপরাধ সংগঠন করার দেখেছেন, তাহলে ওই ব্যক্তিটার জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করার প্রয়োজন হলে তিনি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। তারপর ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি লিপিবদ্ধ করলো। লিপিবদ্ধ করার পর এই মামলাটা তো ওই কোর্টে বিচার হয় না, এটা ট্রাইব্যুনালে বিচার হয়। তো ট্রাইব্যুনালে তাকে তো আবার সাক্ষী হিসেবে তলব করবে। তলব করার সময় সে যদি মারা গিয়ে থাকে বা তাকে খুঁজে পাওয়া না যায়, তখন বলছে তার ওই পূর্বের জবানবন্দিটাই আদালতে ব্যবহার করা যাবে। তবে এই জবানবন্দির পরিপ্রেক্ষিতে কাউকে শাস্তি দেওয়া আইনসঙ্গত হবে। এটা হলো কথা। আগে প্রশ্ন বোঝার চেষ্টা করো।
মানে এত শিয়াল পণ্ডিতের মতো তোমরা মুখস্থ করছো, ওই মুখস্থ গুলো তোমরা পরিহার করে ফেলো। আমার আমি একটা প্রশ্ন তোমাকে, যাতে তুমি ওই লাইনে না যাও, ওই লাইনটা না যাওয়ার কারণে চার পাঁচটা, অর্থাৎ কেন তো তুমি তো ভুল করতে পারো। আমি প্রশ্ন দিলাম, নারী শিশু নির্যাতন দমনের রচিত মামলার ভিকটিমের মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে। আমি এখন গ্রুপে লিখি, এর মধ্যে 100 জনের মধ্যে 90 জনে ভুল লিখে ফেলবে, কি হান্নান? স্যার স্যার জি স্যার, ওকে তো। সবাই লাগবে 32 ধারা অথবা 32-এর 1 মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে না দেবে। স্যার। এই জন্য বললাম যে কখন ওইটা হবে কখন এটা যাও। আমরা 23 ধারায় চলে আসি। আমরা এখানে যে দেখছি, দেখা গেল রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, একই রকম প্রশ্ন। আমরা তো দেখেছি বিশেষজ্ঞের মতামতের কথা। বিশেষজ্ঞের মতামত কত ধারায় বলা হয়েছে? সাক্ষ্য আইনে 45 ধারায় বলা হয়েছে যে বিশেষজ্ঞ কে, একজন বিশেষজ্ঞ কোন কোন বিষয় পরীক্ষা নিরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারে। এই তো নাকি? আচ্ছা, এখন এই যে বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাকে পরীক্ষক হিসেবে পরীক্ষা করার ক্ষমতা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের 45 ধারায়। কিন্তু ওই বিশেষজ্ঞ যে রিপোর্টটা দিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়, তো ওই বিশেষজ্ঞকে একটা সময় কোর্টে গিয়ে কিন্তু সাক্ষ্য প্রদান করতে হবে। কারণ ওই যে সাক্ষ্য আইনের 60 ধারায় বলেছে, যিনি বিশেষজ্ঞ হিসেবে মতামত দাখিল করেছেন তাকে কোর্টে গিয়ে বলতে হবে যে আমি পরীক্ষা করেছি। তো এখন যখন তাকে সাক্ষী রূপে তলব করা হলো, দেখা গেল যে এই বিশেষজ্ঞ আর জীবিত নাই, বা তিনি আদালতে কোনো কারণে হাজির হতে পারছেন না, তাকে আদালতে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ। তখনকার এই কথাটি এখানে বলেছে যে এ ধরনের ঘটনার ক্ষেত্রে, তখন এই কথাটা বলেছে যে এ ধরনের ঘটনার ক্ষেত্রে ওই যে বিশেষজ্ঞ পূর্বে রিপোর্টটা দিয়েছিল, ওই বিশেষজ্ঞের রিপোর্টটাই আদালতে সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। এটি হলো 23 ধারার বক্তব্য। তার মানে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য, অর্থাৎ সরকার কর্তৃক যাদেরকে বিশেষজ্ঞ হিসেবে, চিকিৎসক হিসেবে নিয়োজিত করা হয়েছে, এখানে বলা হয়েছে সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হাতের লেখা, আঙ্গুলের ছাপ ইত্যাদি, আদালতে বিচার চলাকালীন সময় পরীক্ষা নিরীক্ষা করে যে প্রতিবেদনটা দাখিল করেছে, তাকে আদালতে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য যদি নোটিশ প্রদান করা হয়, আর তখন যদি পুলিশ কর্তৃক রিপোর্ট আসে যে ইনি দেশে বিদেশে নাই, মারা গেছেন, বিদেশে আছেন, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি হবে? তাহলে এই রিপোর্টটা কি মিথ্যা হবে? এই 23 ধারা বলছে যে না, উনি যে রিপোর্টটা দিয়েছেন ওই রিপোর্টটাই ওনার অবর্তমানে একজন মানুষ আদালতে দাঁড়িয়ে বক্তব্য দিলে যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, ওনার এই রিপোর্টটাই অনুরূপ গ্রহণযোগ্যতা পাবে। তো আমরা কি করি, এখানে না বুঝে শুনে 45 ধারায় দিয়ে দিই। 45 ধারা তো এটা না। 45 ধারায় বলেছে একটা বিষয়, এই যে এইটা একটা চিরুনি, এটা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এখানে। এটা পরীক্ষা নিরীক্ষা করে তাকে রিপোর্ট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, তার এই রিপোর্টটা আদালতে গ্রহণযোগ্য পাবে। কিন্তু যখন তাকে আদালতে তলব করা হলো, তখন তিনি মারা গেছেন, তখন কি হবে? তখন তো আর সাক্ষ্য এনে বলা নাই। তখন কোথায় বললো? এই নারী ও শিশু নির্যাতন দমনের 23 ধারায় বললো যে তার অবর্তমানে সে যে রিপোর্টটা দিয়েছিল ওই রিপোর্টটাই আদালতে সাক্ষ্য রূপে ব্যবহার করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? স্যার বুঝতে পারছি স্যার। স্যার এখানে কি ফৌজদারি কাউন্সিল 510 দেওয়া যাবে স্যার? সুযোগ নেই, 510-এর বক্তব্যটা আলাদা, ওটা স্যার আবার ঠিক আছে আলাদা। স্যার। এটা যদি কোনো পরীক্ষায় নারী শিশুর কথা বলা থাকে, নারী শিশু আসবে। আর যদি কোনো আইনের কথা উল্লেখ না থাকে তাহলে 510 আসবে। বিষয়টা ক্লিয়ার? স্যার বুঝতে পারছি স্যার স্যার। স্যার আমি তোমাদেরকে কেন পড়াচ্ছি? তোমরা তো ফেল করতেছো, কারণ ওই নারী নির্যাতনের জায়গায় দিচ্ছ সিআরপিসি, সিআরপিসির জায়গায় দিচ্ছ সাক্ষ্য আইন, কিন্তু প্রতিটা ক্ষেত্র তো আলাদা। আমার কথা বোঝা গেছে? স্যার স্যার বুঝতে পারছি স্যার। কি উজ্জ্বল, কিছু বলার আছে? স্যার এই 23 ধারায় যে বিষয়গুলো উল্লেখ আছে স্যার, হ্যাঁ,
প্রত্যেকটা যে ইয়েগুলো স্যাংশন গুলো দেওয়া আছে, এই বিষয়টা তো স্যার ভাগ করলে তো স্যার এটা যদি আদার সেকশনে যায় সেক্ষেত্রে 509-এর ক এবং আসার 510-এর সুযোগ কুকি নাই, আসবে। এখানে আসবে না, ভাগ করার কিছু নাই। ওখানে তো নারী না শিশুর স্যার, কথা বলা নাই, ওখানে কোনো স্যার নারী আমি আমি শিশুর যে কথা বলে নাই। বলতেছি, আমি বলতেছি স্যার যদি নারী শিশু না হয় সেক্ষেত্রে স্যার। তাহলে 509 যাবে, 509-এর কয়ে যাবে, 510-এ যাবে। বিষয়টা স্যার কি সঠিক বুঝতে স্যার। পারছো? কিছু কিছু আইনে যেমন অ্যাসিড অপরাধ দমন আইন, সেখানেও কিন্তু আলাদা মতামতের কথা বলা হয়েছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, এসিড অর্ডার বলা আছে স্যার, আলাদা আছে। কি আওলাদ, তোমার রেজাল্ট কি হয়েছিল আওলাদ? সালাম আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, আল্লাহ রাখছে ভাই। রেজাল্ট স্যার বেশি ভালো হয় নাই স্যার। তো এতগুলা মাস্টার থাকতে তুমি ভালো করতে পারলা না, তারপরে তুমি আবার আমার কাছে খুঁজে খুঁজে বের করলা। এর মাঝে নিশ্চয়ই পড়ছিলা, কিন্তু আসলে জানি না, আমার একটা বিষয় আছে যারা আসলে ভালোবাসে ওরা ঘুরে ফিরে আবার আসে। কারণ তোমরা যারা এতদিন পড়ছো, এখন যদি অন্য ক্লাসে যাও, ওদের বক্তব্যগুলো তোমার কাছে কেমন জানি এলোমেলো লাগবে। এবং 20 লাগবে, 20 স্যার। অন্যটা ওই ভালো লাগে না চ্যালেঞ্জ স্যার। করবা, চ্যালেঞ্জ করলে বলবে যে তুমি মাস্টার আমি ছাত্র, যা বাইরো। কি তাই না হলো? জি স্যার, প্রত্যেকদিনই স্মরণ করি স্যার। আল্লাহ ভরসা, চেষ্টা দেখি করে যাও। আপনার ভিডিও দেখি আমি। পরীক্ষা না ইনশাল্লাহ ঠিক আবার আছে। ভালো হবে স্যার, ভালো না হয় তো উপায় আছে স্যার। না কিন্তু ভালো না হওয়ার, আমি ভালো হওয়ার সুযোগ তো দেখি না। ওই যে বিল্লাল বিল্লাল বলে একটা তুমি বোঝো, আর একটা লেখন এখানে উজ্জ্বল হয়তো ভালো করতে পারে, সাইফুল হয়তো ভালো করতে পারে, আমি আগেই বলিনি। কারণ ভয় করলে হবে না তো এখানে। দোয়া করেন সবার জন্য স্যার, যে ইনশাল্লাহ হবে উত্তরটা স্যার। উত্তরটা সঠিকভাবে দিতে হবে, উত্তরটা সঠিকভাবে দিতে হবে। তা আমি একটা প্রশ্নের আঙ্গিকে আমি জানি তুমি ভুল করতে পারো, ওইটা হবে না এইটা হবে, এত কিছু বোঝানোর পরেও একটা মাস্টার আমার মনে হয় না অন্যরা এভাবে বুঝবে, না এভাবে স্যার, বুঝতে পারবে আমার মনে হয় না। বুঝান আছে। এরা তো ধারা পড়া স্যার, ওই যে 1 থেকে তারা শুরু শুধু করে ধারা বলে, শুধু 511 পর্যন্ত পর্যায়ক্রমে পড়া স্যার, পরে ধারা কি আছে বলে দিব পর্যায়ক্রমে। স্যার। আর এমসিকিউর পরে স্যার একটু গাইড দেখবে, এতটুকু স্যার। তা ধারার পরে কি হলো, ধারায় মনে করো দিল ধারা, তো হঠাৎ করে প্রশ্ন চলে আসলো। আমি যদি এখন কথা বলি ধারা পড়ালো, এই ধারার ভিতরে অনেক কিছুই আছে, তা ভিতর থেকে তো প্রশ্ন আসে, এখন তো ধারার থেকে প্রশ্ন আসে না। এখন তো স্যার ধারা মুখস্থ করে স্যার, কোনো প্রশ্ন স্যার ইয়ে করে না, করে বলে না স্যার। সুসি দেখে স্যার, সুসি দেখে সব কয়ে দিচ্ছে, মূল বই দেখে কয় না তো স্যার। তো বাবা, সময় নাই তো। সূচি দেখা হয় না। এই যে আমি শোনো, আমি 22 ধারাটা পড়ালাম, মনে করো যদি 22 ধারার প্রশ্ন আসে যে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আদালতের নিকট স্বীকারোক্তি প্রদান করেছেন মর্মে আগ্রহ প্রকাশ করেছেন, এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? সবাই তো 22 ধারা দিয়ে দিবে, কিরে? না হ্যাঁ, স্যার, 22 হবে না এটা স্যার। না, এখন পুলিশের করণীয় কি? স্যার আমি 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 বলি স্যার, এক্ষেত্রে হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি এটা যাবে স্যার 164-তে, এখানে আসবে না স্যার। আমি 24 কথা ধারা বলছি বলছে। করণীয় কি। এখন করণীয় তো জানোই না, তোমরাই জানো না। পিআরবি 283 বিধিতে বলা আছে, কোনো ব্যক্তি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করলে পুলিশ অফিসার সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করে স্বীকারোক্তি প্রদানের আগ্রহ প্রকাশকারী ব্যক্তিকে আদালতের নিকট প্রেরণ করবেন। পিআরবি 283-তে তোমরা মনে করছো স্বীকৃতি, জানো কিছু? এখানে স্পষ্ট করে বলা আছে পিআরবি 283 বিধিতে যে কোনো ব্যক্তি স্বীকারোক্তি প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করলে পুলিশের অফিসার তার নাম, ঠিকানা, 14 গোষ্ঠী সাক্ষ্য প্রমাণ সহ স্বীকারোক্তি লিপিবদ্ধকারী অফিসারের ম্যাজিস্ট্রেটের নিকট এই ব্যক্তিকে প্রেরণ করবেন। পিআরবি 283, তো 283 তো পড়োই নাই স্বীকৃতি পড়ছি স্যার। এই জিনিসগুলো। কিন্তু আমার প্রশ্ন কি আসছিল, যে একজন ব্যক্তি যদি স্বীকারোক্তি লিপিবদ্ধ করার আগ্রহ প্রকাশ করেন তাহলে পুলিশের করণীয় কি, কি করবেন? এখন তুমি তো আর বুঝতে পারবে না। এই প্রতিবেদন দিবেন এবং তার জবানবন্দি আলাদা কাগজে 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে প্রেরণ করবেন, এটি তার কাজ। সে জবানবন্দি দিবে না দিবে তার বিষয় আলাদা। আর তোমরা কি করবা, 364, 164 হাবি জাবি লেখে টেকে ছেঁড়া বেড়া বানাই দিবা। তার মানেটা কি? আমি এতক্ষণ তোমাকে যেটা বুঝালাম তুমি বোঝো না। এটাই হলো মানে, কথাটা বুঝতে পারছো? এই জন্য একটা প্রশ্ন দেখে শুনে বুঝে লিখতে হয়। প্রশ্ন চলে আসলো, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি সাক্ষ্য কি আদালতে গ্রহণযোগ্য বা তাদের সাক্ষ্য? তাহলে মনে করতে হবে এই রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক কোনো আইনের কথা উল্লেখ করে নেই, তাহলে মনে করতে হবে সিআরপিসির প্রশ্ন। 509-এর ক হবে।
আর যদি সংশ্লিষ্ট আইন উল্লেখ করা থাকে তাহলে তোমাকে সেই আইন দিতে হবে, সেখানে তো সিআরপিসির কথা বলা নাই, যেহেতু ওই আইনে উল্লেখ করাই আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। যাক, আমরা 24 ধারায় চলে আসি, সাক্ষীর উপস্থিতি। এখানে একটা বিষয় এখানে বলছে 24 ধারার বক্তব্যতে, কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় উপযুক্ত মনে করলে কোন দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য এই সম্পর্কিত বলবৎ আইনের বিধানাবলী সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করিতে পারিবেন এবং এ উদ্দেশ্যে সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবেন। এখন এখানে কি প্রশ্ন আসে, অনেকে তো জানবেই না আদালত কি। যদি এরকম কোনো প্রশ্ন আসে যে নারী ও শিশু নিয়ে ধর্ষণ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি কি আদালত ভিডিও কলে। জুমে নিতে পারেন, বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নিতে পারেন, বা ডিজিটাল মাধ্যমে নিতে পারেন? পারে স্যার, ইলেকট্রিক মতো নিতে পারবে এখন স্যার। ওরা ডিম, এটা 24-এ আসছে, তুমি তো মনে করো 22। ওই যে না 20 স্যার, রুদ্রদ্বার 24 কক্ষে, টিম ওই যে স্যার নতুন রুদ্রদ্বার আসছে। কক্ষে ট্রায়াল ইন ক্যামেরা, ওটাই মনে করবা তোমরা তখন। না মানে স্যার, তোমাদের নতুন। ভুলটা, শোনো বাবা, এই ভুলটা যাতে না হয় পরীক্ষার খাতায় একটা জিনিস মনে রাখবা, কথা বলার আগে তুমি উত্তর না দিয়ে কথাটা বুঝে উত্তর দাও। পরীক্ষার খাতায় প্রশ্ন পেয়েছো, প্রশ্নটা কমপক্ষে 10 মিনিট দেখো, তোমার মাথার যত রকমের স্ক্রু আছে সব তখন কাজ করা শুরু করবে, মাথার নাট বল্টু কাজ করা শুরু করবে। এরপর তুমি একটা করে ধরো, চোখের সামনে ভাসবে, একটা করে ধরবা আর লিখবা। তুমি যদি নাই জানো তাহলে করবা কি? আমি তো বলছি, যদি আমি এখন প্রশ্ন করি অনেকে উত্তর দিতে পারবে না। সেদিন বললাম, একজন বলে স্যার ও তো ফার্স্ট হয়েছিল স্যার সাব ইন্সপেক্টর হওয়াতে। তাই বললাম যে ও তো আমার মুন্সি ছিল, ও আমার মুন্সি ছিল, ও পাশ করতে পারে না, তো এখন সে তো মাস্টার হয়েছে, তো ফার্স্ট হতেই পারে। তো আমি প্রশ্ন করবো সে ফার্স্ট কেন, পাশ করে তো দুষ্কর হয়ে যাবে, কারণ সে সঠিক উত্তর দিতে পারবে না। এই জন্য একসাথে যখন 200-400 ছাত্র থাকে তখন কিন্তু এর মধ্যে অনেকেই ভালো রেজাল্ট করে, সবাই তো আর খারাপ না। হ্যাঁ, তো এই জন্য কথাটা আমি বলছি যে আমাদের পড়ার উদ্দেশ্য কি, একই রকম প্রশ্ন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমি কোন উত্তরটা দিব এটা আমাকে আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাকে আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, যে কিরে এটা তো সাক্ষ্য আইনের প্রশ্ন না, এটা তো ওই আইনের প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো? স্যার আমি বুঝতে পারছি স্যার। এখন 24 জি ধারায় স্যার। যদি আমরা যাই, সাক্ষ্য আইনের 24 ধারা কি বলছে, এই আইনের অধীন কোনো অপরাধের বিচারের জন্য সাক্ষীর সমন ইত্যাদি কোথায় প্রেরণ করবেন। এখন এখানে যদি আসে, এমসিকিউতে আসছিল যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার সাক্ষীর সমন সর্বশেষ কোথায় প্রেরণ করতে হয়, এটা কিন্তু বাসার বাড়ির আসছিল ঠিকানা। এমসিকিউতে। এরপরে বলা হয়েছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব কার হতে পারে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কথাটি বলা হয়েছে। কিন্তু এখন নতুন একটা আসছে, এটা তোমাদের জানতে হবে, যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি রংপুরে আছেন, আর মামলাটি ঢাকার একটা আদালতে বিচার চলছে। ঢাকার আদালত থেকে ওই সাক্ষীর জবানবন্দি রংপুরে কিভাবে গ্রহণ করা যাবে, ডিজিটাল মাধ্যমে গ্রহণ করা যাবে কিনা, স্পষ্ট করে বলে দিয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিতে পারবেন। এই তথ্য প্রযুক্তি নেওয়ার যে সিস্টেম, এগুলো সরবরাহ করার জন্য বলা হয়েছে। তার মানেটা জি কি, স্যার। এটা তো অনেকেই বুঝবে না, এটা কি কথা তাহলে বললো। অর্থাৎ আমি যে এই ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ আমি যে ল্যাপটপের মাধ্যমে তার জবানবন্দিটা নেব, তাকে যে স্ক্রিনের মধ্যে জেরাটারা করা হবে, তার জবাব সে যে আসতে পারতেছে না কোনো কারণে, বা এমনও হতে পারে এই ডেটটা সে আসতে পারতেছে না, কিন্তু আজকেই মামলার একটা লাস্ট ডেট, বা আজকে সাক্ষী নেওয়া প্রয়োজন, তখন কি করবে, নাহলে মামলার বিচার বিলম্বিত হবে। তখন বলছে যে তার বক্তব্যটা এই ডিজিটাল মাধ্যমে নেওয়া যাবে, আর এজন্য সংশ্লিষ্ট ওই তথ্য প্রযুক্তির যে প্রয়োজনীয় উপকরণ সেটা সরবরাহ করতে হবে। এটা হলো বিষয়। তাহলে এখানে কি হতে পারে, যে গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দির কথা এখানে উল্লেখ করা। তাহলে 24 ধারায় একটা সংশোধন করলে, এটা বুঝতে পারছো তো নাকি বোঝো নাই? পারছি স্যার। আচ্ছা, 24 ধারায় আমরা বুঝলাম, 24-এর
চাইরে কথাটি বলা হয়েছে, 24-এর 4। আচ্ছা, আরেকটা বিষয় বলা আছে যে এই ধারার অধীন কোন সমন বা ওয়ারেন্ট কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃত গাফিলতি করলে, এখন যদি প্রশ্ন আসে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ধর্ষণ মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর নোটিশ ক নামক থানার অফিসার ইনচার্জের নিকট প্রেরণ করলে তিনি সাক্ষীকে আদালতে হাজির করার কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আবার যদি প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমনের রুজুকৃত মামলার সাক্ষী আদালতে হাজির করার দায় দায়িত্ব কার উপরে বর্তায়, তোমরা তো লাভ দিয়া সিআরপিসির 171 গ্রেপ্তার টেপ্তার কইরা শেষ করে ফেলাবা না, এটা বলা হয়েছে পুলিশের উপরে বর্তায়। আমার কথা কি বুঝতে পারো তোমরা? জি স্যার, ক্লিয়ার বুঝতে পারতেছি স্যার। শোনো, আমি যতই রাগারাগি করি কিংবা চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, আর তোমাদের বুঝতে না পারো, আমার কিচ্ছু করার নেই। আমার মনে হয় না যারা ক্লাস করায় তারা এভাবে তোমাদেরকে বোঝায়, আমার মনে হয় না কেউ এভাবে তোমাদেরকে বোঝাতে পারবে। আর তোমরা বোঝো না, এই জন্য হয়তো আমার রেজাল্টটা ভালো হয় না। এখানে আরেকটা ধারা সংযোজন করেছে, 24-এর ক। 24-এর ক সম্মতি সংক্রান্ত অনুমান বলছে যে ক্ষেত্রে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ এটা তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। একজন সাক্ষীকে আদালতে তলব করা হয়েছে, সে সম্মতি অসম্মতি দেওয়ার মতো তার বোধগম্য কিচ্ছু নাই, তখন আদালত অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কি করতে পারবেন, আদালত তার সম্মতি ছিল কিনা সেটা নির্ধারণ করবেন। বিষয়টা কি বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? স্যার জি স্যার, পারিভাষা। যাই হোক, আমরা অন্যটা চলে আসি, আর বেশি প্রয়োজন না। এখানে 25 ধারার কিছু বিষয় আছে, আমরা চলে আসি 25 ধারায় কি কথা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি প্রয়োগ, এখানে ভালো কথা, 25-এর 'ক'টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জেনে রাখো এটা পরীক্ষা আসবে। অফিসার ইনচার্জের দায়িত্ব, যদি কোনো প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, এখন যদি প্রশ্ন আসে অফিসার ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য কি, সবাই লাভ দিয়ে চলে যাবে পিআরবি 200 কত 5-এ। অফিসার ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য পিআরবি 205-এ কিন্তু উল্লেখ করা আছে। কিন্তু যখনই প্রশ্ন আসবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আইনে অফিসার ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন, সেখানে কি কথা বলা হয়েছে, বা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আরেকটা প্রশ্ন আসতে পারে, আপনি রমনা থানার অফিসার ইনচার্জ, আপনার নিকট ধর্ষণ সংক্রান্ত অপরাধের একটা অভিযোগ এসেছে, আপনি অভিযোগখানা পর্যালোচনা করে দেখলেন এই মামলার ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় নয়, আপনার করণীয় কি? আপনি লাভ দিয়ে পিআরবি 248-এ চলে গেলেন, জিডি করব, এ করব, সে করব, হাবিজাবি করব না, এখানে নির্দিষ্ট করে দিয়েছে। আর আপনি যাতে ভুল পথে যান, প্রশ্ন এভাবেই আসতে পারে। আগে যেমন প্রশ্ন আসতো যে অন্য থানার আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তি হলে অফিসার ইনচার্জ কি দায়িত্ব পালন করবেন, কোনো আইন উল্লেখ করা হয় নাই, কিন্তু এবারে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 25-এর 'ক' ধারায় বলেছে অফিসার ইনচার্জ কি দায়িত্ব পালন করবেন। তো বলছে যে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ অভিযোগকারী থানায় হাজির হলে, কথা বলছে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় হাজির হলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করবেন এবং ক্ষেত্রমত এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 2 বলেছে অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হলে তাহাকে কেবল এই যুক্তিতেই ফিরিয়ে দেওয়া যাবে না যে ঘটনাটি আপনার থানা এলাকায় নয়, এটা ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। তবে কি করতে বলছে, আপনি কি মামলা রেকর্ড করবেন না, বলছে যে কি, বরং যে থানাতে অভিযোগ করা হোক না কেন উক্ত থানার অফিসার ইনচার্জ অনতিবিলম্বে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন, অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনে মেডিকেল পরীক্ষা চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। তার মানে কি,
মামলা কিন্তু আপনি করবেন। কথাটা কি বুঝতে পারছেন না বোঝো নাই? আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? ক্লিয়ার স্যার বুঝি নাই মামলা স্যার, একটু রেকর্ড বুঝাই দেন করতে স্যার। হবে। মামলা ধর্ষণ সংক্রান্ত মামলা যেখানে যাবে, আপনি যদি সাক্ষ্য প্রমাণ পান সেখানেই আপনাকে মামলা রেকর্ড করতে হবে। আপনি এই অজুহাতে ফেরত দিতে পারবেন না যে ঘটনাস্থলটি আমার এলাকায় নয়। আপনি মামলা রেকর্ড করে যে থানা এলাকায় ঘটনাটি, সেই থানা এলাকায় কেস ডায়েরি সহ আপনি প্রেরণ করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এই যে হ্যাঁ বলো। কক্সবাজারের সব মামলা দেখবেন ঢাকাতে সাউন্ড রেকর্ড বাড়ে না, হবে। সাউন্ড বাড়াও তোমার। বলছি স্যার, কক্সবাজারের সব মামলা ঢাকাতে রেকর্ড হবে স্যার এরপর থেকে। এসব বাদ দাও তুমি, ওসব ওসব ফাও কথা বাদ। পড়ার সময় ফাও কথার দরকার নেই। বক্তব্যটা কি বুঝতে পারছো? কি স্যার কথা পারছি বলছে? স্যার। বলছে অভিযোগকারীর প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হলে তাহাকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে তাহার ঘটনাটি অন্য থানার এখতিয়ারধীন এলাকায় ঘটেছে, বরং সেই থানাতেই অভিযোগ করা হোক না কেন, উক্ত থানার অফিসার ইনচার্জ অনতিবিলম্বে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন, অপরাধের শিকার মেডিকেল করে অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। তাহলে কি অভিযোগখানা পাঠাবেন না মামলা নেবেন? কেস ডায়েরি কি আন্দাজি তুমি লিপিবদ্ধ করলে কেস ডায়েরি দিতে পারবা? মামলা রেকর্ড করতে মামলা রেকর্ডের কথা বলা হয়েছে এখানে, সারমর্ম এটা। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধের সংবাদ আপনার থানায় এসেছে, ঘটনাটি আপনার থানা এলাকায় নয়, আপনার করণীয় কি? তো আমরা যদি জিডি করে বিশেষ বাহক মারফত সেখানে পাঠাই তাহলে কি হবে? না কি স্যার, হবে না স্যার, হবে না হবে স্যার। না। হবে না। এই জিনিসগুলো মনে রাখো সব সময়। তো আবার পিআরবি 248 দিবা, সিআরপিসির 154 মামলা করবো এ করবো। না, আমাকে আইন যেটা বলেছে। প্রশ্ন আমাদের কোথায় দেখো কতটুকু খারাপ প্রশ্ন আসছে। দেখো প্রশ্নগুলো আগে বোঝো। প্রশ্ন না বোঝার কারণে তোমরা ফেল করতেছো। প্রশ্ন আসছে যে আপনি থানার অফিসার ইনচার্জ, আপনার থানায় একটা আমলযোগ্য অপরাধের সংবাদ এসেছে, আপনার করণীয় কি? সিআরপিসির 154 ধারায় বলেছে আমলযোগ্য অপরাধের সংবাদ আসা মাত্রই আপনি এজাহার হিসেবে গণ্য করবেন। তার সাথে পিআরবি 243, আপনি মামলা রেকর্ড করবেন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন, এরপর কি করবে সে বুঝবে। আপনার করণীয় কি? মামলা রেকর্ড করা, আইও নিয়োগ করা, এই তো। আর আপনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন, গুপ্তচর নিয়োগ করতেছেন, ঘেরাও করতেছেন, 14 গোষ্ঠী করতেছেন, আপনি যে সঠিক উত্তরটাই দিচ্ছেন না। এটা আপনার ফেল করার কারণ। প্রশ্ন চলে আসছে, বেওয়ারিশ অশনাক্তকৃত মৃতদেহ পেলে পুলিশের করণীয় কি? বেওয়ারিশ অশনাক্তকৃত বা পরিচয়বিহীন কোন লাশ পেলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবে? একেবারে সারা দুনিয়া লেখছেন। উত্তর হলো পিআরবি 313, 314, আর কোনো কিছু আসার সুযোগ নাই। কারণ পিআরবি 313তেই বলা আছে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবে। আবার এই প্রশ্ন আসছে অন্যদিন ইন্সপেক্টরশিপে, সাধারণ তদন্তে যদি সাধারণ তদন্তে যদি কোনো মৃতদেহ শনাক্ত করা সম্ভব না হয় সেক্ষেত্রে করণীয় কি? সাধারণ তদন্তে, তার মানে বেওয়ারিশ লাশ পেলে পুলিশ কি ব্যবস্থা নেবে? প্রশ্ন আসে এরকম। এই জন্য এত কিছু আলোচনা করার মানেটা হলো আমরা প্রশ্ন বুঝে উত্তরটা দেব। পাওয়া মাত্রই মনে করলাম সঠিক লিখলাম, পরে দেখা গেল সাক্ষ্য আইনের প্রশ্ন না নারী নির্যাতনের প্রশ্ন, না হলে সিআরপিসির প্রশ্ন, কিন্তু লিখে থুয়ে দিছি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে। যাই হোক, আমরা তাহলে 25-এর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থানার অফিসার ইনচার্জের দায় দায়িত্ব কর্তব্য। আবার এখানে প্রশ্ন আসলো যে ধর্ষণ মামলা সংক্রান্তে অফিসার ইনচার্জের দায় দায়িত্ব আলোচনা করুন। একেবারে এ করব সে করব, 14 দুনিয়া করবো, হাসপাতালে ডিএনএ টিএনএ একা যা আছে দুনিয়ার আর কি, তা বলে নাই এখানে। আপনি এজাহার আসলে মামলা রেকর্ড করবেন, অন্য থানায় পাঠাবেন না কি ব্যবস্থা নেবেন সেই সম্পর্কে এখানে বলা হয়। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই?
আমার কথা বুঝছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো বোঝার আছে এখানে? কারো কোনো না স্যার, বোঝার ক্লিয়ার আছে? স্যার, না স্যার, বুঝতে পারছি স্যার। এখানে একটা বিষয় আমি বলি নেই, এটা তোমাদের জন্য প্রয়োজন। 26-এ সংশোধনী আসছে, শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনের যে অপরাধগুলো আছে তার জন্য কিন্তু আলাদা একটা ট্রাইব্যুনাল আছে, নারী ও শিশু ট্রাইব্যুনাল। এখন শিশু ধর্ষণ সংক্রান্ত আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কি বলছে? 26-এর 1 উপধারার অধীন সত্ত্বেও বলছে, ওটা 26-এর 1-এ যে ট্রাইব্যুনাল আছে সেটা বাদেও এই আইনের অধীন শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধ বিচারের নিমিত্তে প্রত্যেক জেলায় ও মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবেন, এবং এই ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। বিষয়টা ক্লিয়ার? কিন্তু প্রশ্ন আসে যে শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচার কোন আদালতে হইবে? সবাই যদি ওই 26-এর 1 লিখে দেয় তাহলে কিন্তু আর হবে না। শিশু ধর্ষণ সংক্রান্তে এখানে, কিন্তু যদি কোনো নারী ধর্ষিত হয়, বয়স্ক কোনো নারী অর্থাৎ শিশুর বাইরে যে নারীগুলো আছে, তাহলে কি হবে? সেখানে কিন্তু 26-এর 1 হবে। আর 26-এর 'ক' কাজ হলো শুধুমাত্র শিশুর কথা। তাহলে শিশু বলতে কাকে বোঝানো হয়েছে? 16 বছরের নিচে প্রত্যেক ব্যক্তি শিশু। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? স্যার কি পারছি স্যার। বিলাল? স্যার, তো আমি যতই পড়াই না কেন, যদি তোমরা নিজেরা ভালো করে না পড়ো তাহলে কিন্তু হবে না। যাক, আজকে আমরা মোটামুটি এই একজন বিচারক সমন্বয় গঠিত হবে। আচ্ছা যাক, যারা যারা জজ শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল অনুসরণ করবে, অনেক কিছু উল্লেখ করা আছে এখানে। যাক, আমরা সর্বশেষ যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা আমরা আলোচনা করে ফেললাম। 26-এর 'ক'। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের আজকের আলোচনায়? আর একটা জিনিস মনে রাখবা, একটা দিন চলে যাচ্ছে, পরীক্ষা তোমার কাছাকাছি চলে আসতেছে। আমার কথা বোঝা গেছে না বোঝো নাই? জি জি স্যার। স্যার। আর কারো কিছু বলার আছে কি? তোমাদের কিছু বলার আছে এই সংক্রান্তে? স্যার এর সঙ্গে তো বলেন স্যার, অন্য একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ, অবশ্যই বলো। স্যার আজকে ওই যে আপনি যে ফেসবুকে দিয়েছেন এটা দেখতে পাচ্ছি স্যার। যদি স্যার তো খুন কখন অপরাধ নয় স্যার, স্যার 300 ব্যতিক্রম দিলে হবে স্যার? না, ব্যতিক্রমে তো না, ওখানে বলা হয়েছে যে খুন অপরাধ নয়, না ওখানে ব্যতিক্রমের অন্য কথা বলা আছে, এটা বুঝবা না। বিষয়টা হলো, একটা সেকেন্ড, হ্যালো, শোনো, তোমার যে বক্তব্যটা যে ছাড় খুন অপরাধ নয়, খুন সব সময় অপরাধ, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে এগুলো অপরাধ নয়। কোনটা? 103, 146-এর 3 জেনে রাখবা, অন্যগুলো খুন না। একটা জিনিস মনে রাখবা, 300 ধারার যে উদাহরণ দেয়া আছে সেখানে বলা হয়েছে যে এ ধরনের খুনগুলো খুন হিসেবে গণ্য হবে না, এটা অপরাধজনক নরহত্যা হিসেবে বিবেচিত হবে। বিষয়টা কি বুঝতে পারছো? সকল একটা লোককে হত্যা করা সব সময় অপরাধ। সেটা আমরা এই যে বলছে যে খুন খুন নয়, একজন পুলিশ অফিসার একজন বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে গুলি করে মারলো, এটাও কিন্তু খুন। কিন্তু বলছে এটা খুন হিসেবে গণ্য হবে না, এটা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। একজন ব্যক্তি নিজে নিজেই আত্মহত্যা করলেন, এটা কিন্তু খুন না, এটা অপরাধজনক নরহত্যা। জি স্যার। বুঝতে পারছো? খুনের জি স্যার। ব্যতিক্রম আছে, খুনের উদাহরণ কয়টি? উদাহরণ 4টি স্যার, ব্যতিক্রম 5টি স্যার। ব্যতিক্রম 5টি। বিষয়টা বুঝতে পারছো? স্যার ক্লিয়ার স্যার, আমি এটা এটা আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল স্যার। আর আরেকটা বক্তব্য বলা আছে যে অপরাধজনক নরহত্যা কখন, অর্থাৎ সকল খুনেই খুন নয়, কিন্তু সেটা অপরাধজনক নরহত্যা হিসেবে বিবেচিত হবে। যাই হোক,
যখন আমরা আলোচনায় আসবো তখন আলোচনা। আর কারো কিছু বলার আছে স্যার এখানে? একটু প্রশ্ন বলেন স্যার, লিখে রাখি স্যার। লেখার কিছু নাই, ওটা পড়াবো আমরা ভাই, পড়াবো এগুলা। হঠাৎ করে লেখে কি আর তুমি সময় দিতে পারবা? প্রশ্ন যেটা ছিল ওর উত্তর 103, 100 ধারা, অর্থাৎ খুন, অপরাধ নহে এ ধরনের 10টি উদাহরণ চেয়েছে। জি স্যার, জি স্যার, এটা আমি দেখছি স্যার। তাহলে পেনাল কোডে 6টা উদাহরণ দেওয়া আছে, আর 100 ধারায় আর 103 ধারায় 103 স্যার। 4টা উদাহরণ দেওয়া আছে। আমার কথা কি বুঝতে পারছেন না বুঝুন? স্যার বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি। যাক, বেলাল কিছু বলবা? বেলাল? স্যার মনির ভাই না কই, স্যার, বুলুল ভাই কই স্যার? হ্যাঁ, মনির ভাই কই, বুলুল ভাই কই স্যার? এরা নাই স্যার। মনির ছুটিতে আছে, কথা হয়েছিল, বুলবুল মনে হয় খুব ঝামেলায় আছে। যাই হোক, আমি আমার চেষ্টা চালাই, কে আসবে না আসবে। সাইফুল কিছু বলবা? সাইফুল? নাই। আমিনুল? উজ্জ্বল? নাই। আচ্ছা, আমাদের আওয়াল কে জানি ক্লাসে হ্যাঁ আসতে স্যার। চাইছিল, কে জানি হ্যাঁ ক্লাসে আসার আসার কথা ছিল, সে বলতেছে স্যার আমি একটু রিভিশন দিয়ে নেই। আমি বললাম তো রিভিশন একসাথে দেওয়া যায়, দেখো আমার মন কে দাওয়াত আসবে না দিছি আর আসবে কি। এটা আমাদের দেখার দরকার নাই, হ্যাঁ এটা সব সময় স্যার, নির্ভর একটু করে। বিষয় স্যার, আমাদের তো নারী ও শিশু এটা কি আপনার সংশোধন হয়েছে, এছাড়া কোনো এই যে সংশোধন হয়েছে না এই বছর কোনো আইন? 2000 না, অন্য কোনো আইন আপাতত হয় নাই। আচ্ছা, নারী শিশু এই যে আমার বয়সের সাথে তো মিলতেছে না, এটা কি 25 সালে সংশোধন হয়েছে? এটা 25 সালে সংশোধনী। ও আচ্ছা, আমি এগুলো মিলাইতে পারতেছি না স্যার। না, এটা আমি 25 সালে। বলতেছি। তুমি একটা কাজ করবা, সেটা হলো ওই ইয়ার থেকে প্রিন্ট করে নিয়ে নেবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার অনলাইনে। এটা এই যে কি বই পিডিএফ স্যার? থেকে। বই স্যার আপলোড হয়েছে নি স্যার? নতুন বই স্যার? বই বানাচ্ছে, এগুলো বানাইলেও দরকার কি, আগের বইটাই আছে এখানে। কয়েকটা তুমি ওখানে লিখলে হয়ে যাবে সাইড আমাদের দিয়ে। 24 সালের বই স্যার। হ্যাঁ, 24 সালের বইয়ের মধ্যে শাস্তিগুলো লিখলে হবে, আর কোনটা কোনটা যোগ হয়েছে ওটা পাশে লিখলে হবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তারপরেও পারলে ঠিক বই আছে। কিনে নিও, ঠিক আছে? স্যার কিনবো জি স্যার। স্যার। তো সবাই ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে। স্যার জি ধন্যবাদ স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।